নীল চিরকুট লেখনীতে নৌসিন আহমেদ রোদেলা, পর্ব সংখ্যা 6। শহরে ভোর নেমেছে প্রায় 2 ঘন্টা হলো। ঘড়িতে 7টা কি 8টা বাজে। খানিক বাদেই গ্রীষ্মের সোনালি রোদে ঝলমল করে উঠবে জনাকীর্ণ ঢাকা শহরের গা। ধানমন্ডি 6 নম্বর রোডে সাদা রঙের বিশাল বিল্ডিংয়ে পার্কিংয়ে দাঁড়িয়ে আছে নম্রতাদের বন্ধুরা। তাদের সামনে কালো রঙের চমৎকার এক প্রাইভেট কার। সাদা একটা ন্যাকড়া দিয়ে নিরন্তর গাড়িটির গা মুছে চলেছে একজন ড্রাইভার। বিরসমুখী ড্রাইভারের গায়ে ঝকঝকে সাদা ইউনিফর্ম। চিমসে যাওয়া গাল দুটো লেগে আছে গালের দুপাশের চ্যাপ্টা হাড়ে। থ্যাবড়ানো নাকে 1000 টন বিরক্তি। ছোট ছোট চোখে মাত্রাতিরিক্ত প্রভুভক্তি। রঙ্গনের গায়ে কালো রঙের পোলো শার্ট, পরনে অফ হোয়াইট জিন্স, পায়ে ব্ল্যাক কেটস, ভ্রুজোড়া কুঞ্চিত। শালা এই অন্তু মরছেটা কই? খোঁজ খবর নাই কেন? নাদিম গিটারে সুর তোলার চেষ্টা করছিল। গায়ে পরা নীল কালো চেক শার্টটির ওপরের বোতাম দুটো খোলা। ঘন চুলের একগাছি পড়ে আছে কপালে। কাগজের মতো সাদা মুখে বিরক্তির ছাপ। রঙ্গনের কথায় কপালের চুলগুলো পেছনের দিকে ঠেলে দিয়ে গেটের দিকে তাকালো নাদিম। নম্রতা ট্রলি ব্যাগের ওপরে গালে হাত দিয়ে বসেছিল। ফু দিয়ে নিজের কপালে পড়ে থাকা চুলগুলো উড়িয়ে দিতে দিতে আকাশ পাতাল ভাবছিল। ঠিক এমন সময় গেট পেরিয়ে ভেতরে এলো অন্তু। কালো গায়ে ঝকঝকে সাদা রঙের টি শার্ট, পরনে ছাই রঙের ঢিলাঢালা 3/4 প্যান্ট, পিঠে টুরিস্ট ব্যাগ, চুলগুলো খাড়া করে পেছনের দিকে আঁচড়ানো, পেটানো প্রশস্ত বুকের ছেলেটি ঘেমে অস্থির। পার্কিংয়ে বন্ধুদের দাঁড়িয়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে এলো অন্তু। রাগান্বিত বন্ধুরা কিছু বলার আগেই ভুবন ভোলানো হাসি হাসল। গায়ের রং কালো হলেও নিজের হাসিটা যে মারাত্মক সুন্দর সে সম্পর্কে সম্পূর্ণ সচেতন অন্তু। শুধুমাত্র এই মায়াভরা ইনোসেন্ট হাসিটার জন্য অসংখ্যবার অঙ্ক স্যারের ভয়ানক মার থেকে বেঁচে গিয়েছে সে হাসলে আশেপাশের মেয়েরা যে বারবার ঘুরে তাকায় তা একটু বয়স হতেই নিজ জ্ঞানে বুঝে নিয়েছে অন্তু। কিন্তু হায় নিয়তি, একমাত্র নীরাকেই এই হাসির মায়ায় কাবু করতে পারল না সে। রঙ্গন দাঁতে দাঁত চেপে বলল, শালা এতক্ষণ লাগে আসতে? আমরা হল থেকে চলে এলাম আর তুমি ধানমন্ডিতে থাকা সত্ত্বেও ঠিক টাইমে পৌঁছাতে পারো না? খারাপ কথা মুখে আসছিল একখান। অন্তু বিগলিত হেসে বলল, আরে বাসায় একটু ঝামেলা হয়েছিল, আব্বাই হঠাৎ বাজারে পাঠাই দিছিল। কথাটা বলে এদিক ওদিক তাকালো অন্তু। নম্রতার দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, কিরে আরগুলা কই? নম্রতা সরু চোখে তাকালো, ভ্রু বাঁকিয়ে বলল, আরগুলা নাকি নীরা? রঙ্গন হাসল। নাদিম গিটারে রোমান্টিক টোন দেওয়ার চেষ্টা করলো। অন্তু মাথা চুলকে গরম চোখে তাকালো। কপট রাগ নিয়ে বলল, খোঁচা মারস কেন হারামি? খালি নীরার কথা জিজ্ঞেস করবো কেন? ছোঁয়াও তো নাই, রওনা দিবি কখন? অন্তুর প্রশ্নের মাঝেই সিঁড়ি বেয়ে নেমে এলো ছোঁয়া আর নীরা। তাদের পেছনেই ছোঁয়ার বাবা মা প্রফেসর সালাম হক এবং সিথি হক। ছোঁয়ার বাবা মার উপস্থিতিতে বন্ধু মহলের প্রশ্ন উত্তর পর্বে ভাটা পড়ল। সবাই হঠাৎ করেই নিশ্চুপ হয়ে গেল। প্রফেসর সালাম হক ছেলে মেয়েদের সাথে কুশল আদি বিনিময় করে ড্রাইভারকে বিস্তর বোঝালেন, কিভাবে সাবধানে তাদের কক্সবাজার পর্যন্ত পৌঁছে দিবেন তার বিস্তর উপদেশ দিলেন। সিথি হক আর সালাম হকের খবরদারিতে ছোঁয়া ব্যতীত বাকি 5 জনেরই ভ্রু কুঁচকে এলো। নাদিম মুখ কাচুমাচু করে নিচু গলায় বলল, মামা, মনে তো হইতাছে আমরা কেজি স্কুলে পড়ি। প্রথম স্কুলে কি জিনিস দেখতে যাইতাছি। বাল, এত ঢং এর মানে কি? রঙ্গন উত্তর দিল না। অন্তু মৃদু গলা খাকারি দিয়ে চুপ করে রইল। বাবা মায়ের বাধ্য মেয়ে ছোঁয়া সময় নিয়ে বাবা মার থেকে বিদায় নিল। বন্ধুরা কুচকানো ভ্রু আর একরাশ অনিশ্চয়তা নিয়ে গাড়িতে উঠল। গাড়ি যখন ধানমন্ডি ছেড়ে নারায়ণগঞ্জের রাস্তায় ছুটল তখন সূর্যের যৌবনে অতিষ্ঠ হয়ে উঠেছে পথঘাট পথচারী। প্রায় 8 ঘন্টা চলার পর থমথমে গলায় আদেশ করল রঙ্গন, মামা গাড়ি ঘোরাও, আমরা
কেরানীগঞ্জ যাব, পুরাতন ঢাকা। রঙ্গনের কথায় চরকির মতো ঘুরে এসে তার মুখের ওপর স্থির হলো 5 জোড়া চোখ। বিস্মিত ড্যাবড্যাবে চোখগুলোর দিকে তাকিয়ে চোখ টিপল রঙ্গন। কে কি বুঝলো জানা নেই। নাদিম জোরের সাথে বলল, হ্যাঁ হ্যাঁ মামা, গাড়ি ঘোরাও, কেরানীগঞ্জ রোড ধরো, পুরাতন ঢাকায় যাবো। রঙ্গনের কথায় চরকির মতো ঘুরে এসে তার মুখের উপর স্থির হলো 5 জোড়া চোখ। বিস্মিত ড্যাবড্যাবে চোখগুলোর দিকে তাকিয়ে চোখ টিপল রঙ্গন। কে কি বুঝলো জানা নেই। নাদিম জোরের সাথে বলল, হ্যাঁ হ্যাঁ মামা, গাড়ি ঘোরাও, কেরানীগঞ্জের রোড ধরো, পুরাতন ঢাকায় যাবো। ওদের কথায় ড্রাইভার অগ্নিদৃষ্টিতে তাকালো। তার চোখ মুখ দেখে মনে হচ্ছে সে মহাপাপীদের সাথে বসবাস করছে। এই পাপীদের সাথে বসে থেকে সে প্রচণ্ড কুণ্ঠিত, লজ্জিত এবং রাগান্বিত। রঙ্গন আবারও বলল, কি হলো মামা, গাড়ি ঘোরাতে বললাম না? ড্রাইভার ডাট হয়ে বসে রইল, চোখ দুটো সামনের দিকে নিবদ্ধ। কিছুক্ষণ সময় নিয়ে থমথমে কণ্ঠে বলল, ম্যাডাম কইছে ডিরেক্ট কক্সবাজার যাবা, হেতে হুতে অযথা থামাইবা না। আমিও থামাইতাম না, সিধা কক্সবাজার যাও। গাড়ি ঘুরাম কেন? ম্যাডাম তো কেরানীগঞ্জ যাইতে কয় নাই। অন্তু রঙ্গন একে অপরের দিকে তাকালো। দুজনের ভুরুই কুঞ্চিত। নাদিম তিক্ত মুখে বলল, একটু জোরে চালান মিয়া, এমনে ভ্যান গাড়ির মতো চালাইতাছেন কেন? আর একটা ফার্স্ট ক্লাস গান দেন, এভাবে কেউ ট্যুরে যায়? গাড়ির ঠিক গতিতেই চলতাছে, ম্যাডাম কইছে গাড়ির গতি 30-এর উপরে না নিতে, আর গান দেওয়া যাইতো না। ম্যাডাম কইছে গানে ফোকাস নষ্ট হয়, ফোকাস নষ্ট করুন যাইতো না। বিরক্তিতে কুকড়ে উঠল নাদিম, বিড়বিড় করে বলল, বাল যাইতো না, অসহ্য অসহ্য। অন্তু জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়ে নিয়ে বলল, পুরান ঢাকায় আমাদের এক বন্ধু আছে, সাথে যাবে, ওখান থেকে ওকে তুলে নিয়ে তারপর কক্সবাজার যাব। গাড়ি ঘুরান। ছোঁয়া কিছু বলবে তার আগেই চোখ রাঙালো নাদিম, যার অর্থ কথা কবি তো চড়াই দাঁত ফেলাই দিমু। ড্রাইভার লাফিয়ে উঠে বলল, ম্যাডাম তো কইছিল 6 জন যাইব, আপনারা কারে নিতে চাইতাছেন? আপনাগো হাবভাব সুবিধার লাগে না তো? আমি ম্যাডামের অনুমতি ছাড়া কোনো হানে যাইতাম না। রাগে রঙ্গনের ফর্সা গাল দুটোতে লাল রঙের আভা ফুটে উঠল। সোয়া ড্রাইভারের পাশে বসেছিল, পেছনে নম্রতা, নীরা আর রঙ্গন। একদম পিছনের দিকটায় অন্তু আর নাদিম। রঙ্গন নম্রতার দিকে ঝুঁকে এসে ফিসফিসিয়ে বলল, কেমন মুডে আছিস নমু? নম্রতা ভ্রু বাঁকিয়ে তাকালো, চোখ দুটো ছোট ছোট করে বলল, মানে অ্যাডভেঞ্চার মুড, এনি টাইম। নম্রতা হাসল। রঙ্গন বাম চোখটা টিপে দিয়ে হাসল। নীরাকে ইশারা করে বলল, গ্যাঞ্জাম নাম্বার 3। নম্রতা সেই কথাটাই নীরার কানে পৌঁছালো। হালকা গলা খাকারি দিয়ে নিচু গলায় বলল, গ্যাঞ্জাম নাম্বার 3 হবে। নীরা চোখ ঘুরিয়ে তাকালো। কোনো প্রশ্ন না করেই দুনিয়া অন্ধকার করে চেঁচিয়ে উঠল। নম্রতা অস্থির গলায় বলল, নীরু কি হয়েছে, এমন করছিস কেন? নীরা দম বন্ধ গলায় বলল, বমি বমি পাচ্ছে, গাড়ি থামাও, নিঃশ্বাস আটকে আসছে আমার। ওয়াক। ড্রাইভার চোখ বড় বড় করে নীরার দিকে তাকালো। নীরার চোখ দুটো উল্টে যাওয়ার উপক্রম, কপালের আশেপাশে ঘাম। কি বিভৎস দৃশ্য! মেয়েটা মরে টরে যাবে না তো? নাদিম খেকিয়ে উঠে বলল, ওই মিয়া, থামাতে বলতেছি শুনো না, মায়ার কিছু হইলে তোমারে খাইছি। ড্রাইভার কয়েক সেকেন্ড দ্বিধাদ্বন্দ্বে থেকে গাড়ি থামালো। নম্রতা ছোঁয়ার গায়ে পরপর দুটো চর বসিয়ে দিয়ে বলল, তো ড্রাইভারকে বল একটা মেডিসিনের দোকান থেকে দুটো। এটুকু বলে থেমে গেল নম্রতা। অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। অন্তু ফট করে বলল, দুটো নাপা এক্সট্রা ট্যাবলেট আনতে বল। নম্রতা সায় দিয়ে বলল, হ্যাঁ নাপা এক্সট্রা আনতে বল। পরক্ষণেই অবাক হয়ে বলল, নাপা এক্সট্রা? বন্ধুদের কার্যকলাপ দেখে চোয়াল ঝুলে পড়ার অবস্থা ছোঁয়ার। কিছুটা ধাতস্থ হয়ে বলল, হ্যাঁ নাপা এক্সট্রা দিয়ে। এটুকু বলতেই আবারও আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে বমির ভঙ্গিমা করল নীরা। ছোঁয়া আটকে উঠল, মাথার চিন্তা শক্তি গুলিয়ে গেল। অন্তু ধমক দিয়ে বলল, ওই তবদা, তোর ড্রাইভারকে ট্যাবলেট আনতে বলবি নাকি থাপ্পড় খাবি? নীরুর কিছু হলে তোর দোষ। ছোঁয়া থমথম খেয়ে ড্রাইভারকে মেডিসিন কিনতে পাঠালো। ড্রাইভার একরাশ দ্বিধা আর বিরক্তি নিয়ে মেডিসিনের দোকান খুঁজতে গেল। নাদিম এতক্ষণ চিন্তিত
চিন্তিত মুখে ম্যাগাজিন দিয়ে নীরার চোখে মুখে হাওয়া দিচ্ছিল। ড্রাইভার নেমে যেতেই থেমে গেল তার হাত। গাড়ির জানালা দিয়ে বাইরে দেখল, তারপর ব্যাগ কাঁধে নিয়ে দ্রুত বেরিয়ে এলো গাড়ি থেকে। তার সাথে সাথে নেমে দাঁড়ালো অন্তু, রঙ্গন। অসুস্থ নীরাও চোখের পলকে সুস্থ সবল হয়ে উঠল। এক মুহূর্ত নষ্ট না করে বেরিয়ে এলো গাড়ি থেকে। ছোঁয়া হতভম্ব চোখে তাকিয়ে থেকে প্রশ্ন করল, কি করছিস তোরা? কোথায় যাচ্ছিস? গাড়ি থেকে নামছিস কেন? নীরা, তুই না অসুস্থ? সবাই উল্টো পথে দৌড় লাগাতে লাগাতে বলল, গ্যাঞ্জাম নাম্বার 3, বলদ, এখনো বুঝোস নাই? ছোঁয়া দিশেহারা কণ্ঠে বলল, কিন্তু কেন? নীরা উঁচু গলায় বলল, জানি না, আসলে আই নয়তো তবদার মতো বসে। বন্ধুদের থেকে জুৎসই উত্তর না পেয়ে ব্যাগ কাঁধে নিয়ে নিজেও দৌড় লাগালো ছোঁয়া। বন্ধুদের হাবভাব বুঝতে না পেরে মাথা ভনভন করছে তার। আশ্চর্য, কি করতে চাইছে ওরা কি ট্যুরে যাবে না? না গেলে বললেই হতো, এত নাটক কেন? কিছু দূর আসার পর বাস ধরল ওরা। জনাকীর্ণ বাসে দাঁড়াবার মতো জায়গা নেই। বাসে কোনো রকম ঠেলে ঠুলেই দাঁড়িয়ে পড়ল 6 জন। এই কোণঠাসা বাসে ছোঁয়ার অবস্থা বেকাহিল। ঢাকার লোকাল বাসগুলোতে ওঠার অভ্যাস তার নেই বললেই চলে। রঙ্গন বাসের দরজায় ঝুলে রইল। ওদের তিনজনকে ঘিরে দাঁড়ালো অন্তু আর নাদিম। কিছুক্ষণের মাঝেই আড্ডায় মজে উঠল 5 জন। এক পর্যায়ে গিয়ে পেছন থেকে মধ্যবয়স্ক এক ভদ্রলোক বাজেভাবে স্পর্শ করল ছোঁয়ার স্পর্শকাতর স্থানে। ছোঁয়া অসহায় চোখে বন্ধুদের দিকে তাকালো। নাদিমের দিকে কিছুটা সরে আসার চেষ্টা করলো। অন্তু নম্রতাকে ইশারা করতেই ছোঁয়ার জায়গায় গিয়ে দাঁড়ালো নম্রতা। বাসে ঝাঁকি লাগতেই পেছনের দিকে হেলে পড়ে দানবীয়ভাবে লোকটির পা মারিয়ে দিল নম্রতা। পেন্সিল হিলের ভয়ানক আঘাতে আর্তনাদ করে উঠল লোকটি। দাঁত মুখ খিচিয়ে কিছু বলবে তার আগেই অন্তু বলল, আহা চাচা, বাসে উঠলে একটু আধটু ধাক্কা খেতে হয়, অমন চেঁচামেচির করলে তো চলে না। কিছুক্ষণ পর আবারও একই কাজ করলো নম্রতা। লোকটি প্রতিবাদ করতেই নাদিম খেকিয়ে উঠে বলল, ফাজলামি পাইছেন মিয়া? ধাক্কাধাক্কি সহ্য না হলে নাইমা যান। কেউ ইচ্ছে করে ধাক্কা দিব কেন? আপনারে এত ফ্যাস করতেছেন কেন? লোকটি আর কথা বাড়ালো না। বন্ধুরা আবারও আড্ডায় মাতল। দুপুরের শেষ ভাগে কেরানীগঞ্জ গিয়ে পৌঁছালো তারা। সেখান থেকে পুরাতন ঢাকা। দুপুর 2:30টার দিকে পুরাতন ঢাকার একটা রেস্টুরেন্টে পেট পুড়ে খাবার খেলো সবাই। ছোঁয়া উচ্ছ্বসিত কণ্ঠে বলল, হেই গাইস, আই থিঙ্ক আই অ্যাম এনজয়িং দিস ট্যুর। নাদিম বিরক্ত কণ্ঠে বলল, আবার ইংরেজি মারস? বাংলায় কথা কইতে পারস না তুই, ইংরেজের বাচ্চা? নীরা হাই তুলতে তুলতে বলল, ঝগড়া রাখ, আমরা কি কক্সবাজার যাচ্ছি নাকি যাচ্ছি না? এত ঢং করে এখানে আসারই বা কারণ কি? রঙ্গন টিস্যু দিয়ে মুখ মুছতে মুছতে বলল, যাচ্ছি। তাহলে গাড়ি ছাড়লাম কেন? অন্তু দাঁত কেলিয়ে বলল, ওইটা ট্যুর ছিল, ওই ড্রাইভারকে সাথে নিলে ট্যুরের 12টা বাজত। আমরা কক্সবাজারে যাচ্ছি লঞ্চে করে, ব্যবস্থা হয়ে গিয়েছে, 5টায় লঞ্চ। ছোঁয়া আটকে উঠে বলল, লঞ্চ? আমি কখনো লঞ্চে উঠিনি। লঞ্চ যদি ডুবে যায়? আর লঞ্চে করে কক্সবাজার কিভাবে? নাদিম বিরক্ত হয়ে বলল, সবাই যেভাবে যায় সেভাবে। নম্রতা খাবার চিবোতে চিবোতে বলল, যেতেই তো 2 দিন লাগবে, কক্সবাজার থাকবো কখন? রঙ্গন ঠোঁট উল্টে বলল, তাই কি? কক্সবাজার তো বহুত গিয়েছি, এবার না হয় আশেপাশের জায়গাগুলোতেই বেশি থাকলাম। সদরঘাট থেকে হালুয়াঘাট, ওখান থেকে 10টার লঞ্চে চট্টগ্রাম 1 রাত থেকে পরের দিন কুতুবদিয়া হয়ে কক্সবাজার। 2 দিনে যাব। 1 দিন কক্সবাজারে থাকবো, 4র্থ দিন সড়ক পথে ফিরে আসবো। ছোঁয়া হা হুতোষ করে বলল, মাম্মাকে বলবো? মাম্মা আমাকে মেরে ফেলবে। নাদিম বিড়বিড় করে বলল, শুরু হইছে ম্যামা। সারাদিন পুরাতন ঢাকার এখানে সেখানে ঘুরে আড্ডা দিয়ে কাটিয়ে দিল নম্রতারা। সন্ধ্যা 5টায় সদরঘাটে পৌঁছে নির্দিষ্ট লঞ্চে উঠল তারা। রঙ্গন 2টো কেবিন বুক করেছে, একটা মেয়েদের জন্য, অন্যটি ছেলেদের জন্য। লঞ্চ সদরঘাট ছাড়ল সন্ধ্যা 6টার দিকে। ধীরে ধীরে দৃষ্টিসীমার আড়ালে পড়ল শহরের দূষিত বাতাস। সবাই যার যার মতো ফ্রেশ হয়ে বারান্দায় এসে বসল রাত 8টার দিকে। কিছুক্ষণ আড্ডা চলার পর হঠাৎ মন খারাপ হয়ে গেল নম্রতার।
বন্ধুদের রেখে ডায়েরি হাতে ধীরে ধীরে নিচে নেমে রেলিং ঘেঁষে দাঁড়ালো সে। রাতের আকাশে মস্ত এক চাঁদ, দিগন্ত বিস্তৃত জলধারায় চকচকে জ্যোৎস্নার আলো, গা কাঁপানো তীব্র বাতাস। নম্রতা বুক ভরে শ্বাস নিল। টলমলে অনুভূতি নিয়ে ডায়েরিটা খুলে পড়ার চেষ্টা করলো। বুক ভরে চিঠির গায়ে থাকা সুঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। নম্রতাদের প্রেমের এক পর্যায়ে সে নামক ব্যক্তিটি চিঠির গায়ে সুন্দর এক সুগন্ধি ব্যবহার করত। চিঠি খুলতেই অসাধারণ এক সুগন্ধে বুক ভরে আসতো নম্রতার। নম্রতা জিজ্ঞেস করাই বলেছিল, তুমি যে চিঠিগুলো অসংখ্যবার পড়ো জানি, চিঠিগুলো যখন খুলবে, এই গন্ধটা যখন নাকে লাগবে, ঠিক তখনই আমার খুব কাছে থাকার অনুভূতি হবে তোমার। তাছাড়া নীল চিরকুটের গন্ধ কি সাধারণ কাগজের মতো সাধারণ হলে চলে? শ্যামলতাই বা বারবার কাগজের এই বিশ্রী গন্ধটা কেন নিবে? শ্যামলতা মানেই তো হাজারো বেলির সৌরভ। নম্রতার ঠোঁটে হাসি ফুটে উঠল, চোখ দুটো বুজে নিয়ে বুক ভরে শ্বাস নিল। ঠিক তখনই পেছন থেকে প্রচণ্ড ধাক্কায় সামনের দিকে ঝুঁকে পড়ল নম্রতা। এক হাতে রেলিং আঁকড়ে ধরে নিজেকে রক্ষা করলেও হাতের ডায়েরিটা গিয়ে পড়ল টলমলে নদীতে। নম্রতা আটকে উঠল, সারা শরীর কেঁপে উঠল। ডায়েরিটাকে ধীরে ধীরে তলিয়ে যেতে দেখে মাথা ঘুরে উঠল তার। রেলিংয়ের উপর ঝুঁকে গিয়ে চেঁচিয়ে উঠল, আমার ডায়েরি! নীরু, নীরু, আমার ডায়েরি! রঙ্গন নম্রতাকে রেলিংয়ের ঝুঁকে পড়তে দেখে পেছন থেকে শক্ত একটি হাত আঁকড়ে ধরল নম্রতার ডান হাত। বিস্ময় নিয়ে বলল, আরে করছেন কি? পড়ে যাবেন তো।